সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে এবং হাজারতজু ডিগ্রি কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত নিয়মিত অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকে আমরা পড়ব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, অ্যাসিড এবং ক্ষার মিশ্রণের প্রকৃতি, অ্যাসিড এবং ক্ষার মিশ্রণের পিএইচ, অ্যাসিড এবং ক্ষার মিশ্রণের পিওএইচ নির্ণয়। এটি এই টপিকের দ্বিতীয় লেকচার। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, প্রভাষক, রসায়ন বিভাগ, হাজরাতজু ডিগ্রি কলেজ। আসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা যে ম্যাথটি আজকে করব সেটি হলো দেওয়া আছে 5.3 গ্রাম এবং 250 ml সোডিয়াম কার্বনেট বিকার 1, আরেকটি দ্রব দেওয়া আছে এক্স 10 ml, তার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, এটা বিকার 2। এটা একটা দ্রব দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে, একটা দ্রবের সোডিয়াম কার্বনেটের দ্রবণ দেওয়া আছে। এখানে এক্স নামক একটি দ্রবের দ্রবণ দেওয়া আছে। এখন আরেকটি উদ্দীপকে এক্সের পরিচয় দিল। এক্সের সাথে অ্যামোনিয়া যোগ করলে সাদা ধোঁয়া হয়। তাহলে আমরা জানি অ্যামোনিয়ার সাথে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলেই সাদা ধোঁয়া তৈরি হয়, যেটা কার ধোঁয়া? অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া। তো অ্যামোনিয়ার সাথে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়েই সাদা ধোঁয়া তৈরি করে, যেটা কার ধোঁয়া? অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া। তাহলে আমরা বলতে পারি এখানে এক্স জিনিসটা হলো, এক্স দ্রবটা হলো HCl। সুতরাং বিকার 2-এ আছে HCl এর দ্রবণ, বিকার 1-এ আছে সোডিয়াম কার্বনেটের দ্রবণ। আমাকে বলা হলো বিকার 2-এর দ্রবণের মধ্যে বিকার 1 মিশালে কী ধরনের প্রশ্ন হতে পারে? মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, মিশ্রণের অবশিষ্ট পদার্থটির ঘনমাত্রা নির্ণয় করো, মিশ্রণটির পিএইচ এবং পিওএইচ নির্ণয় করো। প্রতিটি প্রশ্ন 3 অথবা 4 নম্বরের জন্য, দ্যাট মিন্স গ অথবা ঘ হিসেবে আসতে পারে। আমি আবার বলছি, মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, মিশ্রণের অবশিষ্ট পদার্থটির ঘনমাত্রা নির্ণয় করো, মিশ্রণটির পিওএইচ এবং পিএইচ নির্ণয় করো, অথবা শুধু আসতে পারে পিএইচ নির্ণয় করো। তাহলে বিকার 1 এবং বিকার 2 যদি মিশ্রিত করা হয় তাহলে মিশ্রণটির প্রকৃতি কেমন হবে, মিশ্রণটিতে কোন পদার্থটি অবশিষ্ট থাকবে এবং মিশ্রণটির পিএইচ এবং পিওএইচ কীভাবে নির্ণয় করব। দেখো, আমরা যদি পেজ 2-তে যাই তাহলে দেখব আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা বিকারে দ্রবের মোল সংখ্যা বের করা। কারণ আমরা জানি কোনো একটা দ্রব যখন মিশ্রিত করা হয়, দুটো দ্রবণ যখন মিশ্রিত করা হয় তখন বিক্রিয়া হওয়ার আগ পর্যন্ত তাদের মোল সংখ্যার পরিবর্তন হয় না। তো আমরা দেখব তাদের মোল সংখ্যাটা, এখানে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত, এখানে HCl এর মোল সংখ্যা কত। তাহলে পেজ 2-তে যদি আসি, দেখো দেওয়া আছে দ্রবের ভর 5.3, আমরা W1 ধরলাম, আয়তন V দেওয়া আছে 250 ml, mlকে আমরা লিটারে নিয়ে গেলাম। এরপরে আমরা NO2CO3 এর মোলার ভর নিলাম। NO2CO3 এর মোলার ভর M1 সমান 106, যেহেতু সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তাহলে মোলার ভরে যদি বলি গ্রাম পার মোল। এখন আমরা বলবো আমাদের প্রয়োজন Na2CO3 এর কি সংখ্যা? মোল সংখ্যা N1 ইকুয়ালস টু হোয়াট? আমরা মোলের দুটো সূত্র জানি, মোল দুইটা সূত্র দিয়ে বের করা যায়। আমরা জানি S ইকুয়াল টু N/V, আবার আরেকটি সূত্র আছে N ইকুয়াল টু W/M। কেন আমরা এখানে মোলার ভরটা নিলাম? দেখো, আমরা যদি এই সূত্রে N বের করতে যাই, আমার আয়তন ঠিকই দেওয়া আছে, কিন্তু উদ্দীপকে কিন্তু আমাকে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া নেই, সেজন্য আমরা এই সূত্র দিয়ে পারবো না। এই সূত্রে যদি করি, আমাকে W দেওয়া আছে, আর দ্রবের সংকেত দিয়ে দেওয়া মানেই হচ্ছে, আসলে দ্রবের সংকেত দিয়ে দেওয়া মানেই হচ্ছে আণবিক ভর অর্থাৎ মোলার ভর দিয়ে দেওয়া। তাহলে আমরা জানি N ইকুয়ালস টু W/M। তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমাদের এটা প্রযোজ্য হবে, N ইকুয়ালস টু W/M। তাহলে N1 কত হয়? W1 M1, অর্থাৎ এই ম্যাথের জন্য যদি নিয়ে আসি, এই দ্রবের জন্য যদি নিয়ে আসি, তাহলে N1 W1 M1 মানটা যদি আমরা বসাই, তাহলে W মান 5.3, M1 106 গ্রাম পার মোল, তাহলে কত আসে? 0.05 মোল। অর্থাৎ বিকার 1-এর যেটা সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে, সেখানে ওর মোল সংখ্যা হচ্ছে 0.05 মোল। একইভাবে আমরা এখানে HCl এর মোল সংখ্যাটা বের করব।
আচ্ছা, তাহলে এখন এসসিএল এর মোল সংখ্যা যদি বের করতে চাই, তাহলে প্রথমে এটা যে এসসিএল আগেও বললাম যে অ্যামোনিয়ার সাথে এক্স যোগ করলে সাদা ধোঁয়া তৈরি হয়। তো বলা হচ্ছে অ্যামোনিয়ার সাথে শুধুমাত্র এসসিএল যোগ করলেই অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, যেটা সাদা ধোঁয়া তৈরি করে। তাহলে আমরা এখন কি করব, এক্স জিনিসটার বিকার দুইয়ের যেটা দ্রবণ সেটা এসসিএল দ্রবণ। তাহলে আমরা এখন বিকার দুইয়ে এসসিএল এর মোল সংখ্যাটা বের করব। পেজ 3 চলে যাচ্ছি, এসসিএল এর মোল সংখ্যা নির্ণয়। তো আমাদের দেওয়া আছে, দেখো দেওয়া আছে কিন্তু আয়তন দেওয়া আছে, ভি দেওয়া আছে আর এস দেওয়া আছে। এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম। তাহলে এখন দেখো ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। ভি হচ্ছে 10 ml, আমরা এটাকে 10 থেকে লিটারে নিয়ে গেলাম, ml থেকে। ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। এখন আমাদেরকে কী বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে এসসিএল এর মোল সংখ্যা। এসসিএল এর মোল সংখ্যা আমরা কত ধরে নিব, N2 = হোয়াট। তো আমরা যে সূত্রটা জানি, আমরা একটু আগে বললাম দুটো সূত্র, N/V। তো আমার এই সূত্রেরই পর্যাপ্ত মান দেওয়া আছে। N বের করার জন্য S লাগবে, S দেওয়া আছে, V লাগবে, V দেওয়া আছে। তাহলে আমরা জানি S = N/V, তাহলে N = SV। তাহলে আমরা যদি এই দ্রবের জন্য হিসাব করি, তাহলে 2 দিলাম, N2 S2 V2। তাহলে S2 এর মান কত, 0.1 মোলার। আর V2 এর মান কত, 10 × 10⁻³ লিটার। তাহলে আসে কত, 1 × 10⁻³ মোল। তাহলে আমরা এসসিএল এর মোল সংখ্যাটা বের করলাম, কত আসলো, এসসিএল এর মোল সংখ্যা কত আসলো, 1 × 10⁻³ মোল। তাহলে আমরা এতক্ষণ যাবত কী করলাম, যে দুটি বিকার আমরা মিশ্রিত করব, এই দুটি বিকারে দ্রবের মোল সংখ্যাটা আমরা বের করে নিলাম। কারণ মিশ্রণের ফলে আয়তন চেঞ্জ হয়, ঘনমাত্রা চেঞ্জ হয়, কিন্তু বিক্রিয়া হওয়ার আগ পর্যন্ত মোল সংখ্যা চেঞ্জ হয় না। বিক্রিয়া হলে তখন মোল সংখ্যা চেঞ্জ হয়। এখন ওরা কতটুকু আছে সেটা আমরা বের করলাম। বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর যে কোনো কেউ অবশিষ্ট থাকবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, আমার এখানে আছে কতটুকু, কত মোল এসসিএল আছে, এসসিএল আছে কতটুকু, 1 × 10⁻³ মোল পেলাম আমরা। এবার আমরা কি করব, এটা হচ্ছে তারা সত্যিকারে যেভাবে বিক্রিয়া করে। পেজ 4, সত্যিকারে তারা কীভাবে বিক্রিয়া করে। দেখো, আমাদের দ্রব হচ্ছে এসসিএল আর Na2CO3। 2 নং পাত্রে আছে এসসিএল, 1 নং পাত্রে আছে সোডিয়াম কার্বনেট দ্রবণ। আমরা যদি দুটোকে মিশ্রিত করি, তারা বিক্রিয়া করবে। এটা হচ্ছে তারা সত্যিকারে কী অনুপাতে বিক্রিয়া করে, তারা 2:1 বিক্রিয়া করে। আমরা যদি সমতা করি, তাহলে দেখতে পাবো লবণ তৈরি হলো, পানি তৈরি হলো আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এখানে কেন আমরা বলবো, যে আমরা জানি একটু লিখে রাখতে হবে, আমরা জানি অ্যাসিড সমূহ কার্বনেট যৌগের সাথে বিক্রিয়া করে লবণ, পানি আর কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাই লবণ তৈরি হলো, পানি তৈরি হলো আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। সমতা করলে এখানে কত আসে, 2 দিতে হয়। অর্থাৎ এসসিএল এর সাথে সোডিয়াম কার্বনেট 2:1 বিক্রিয়া করে। এখন আমরা কি লিখব, কিন্তু আমার তো 2 মোল নেই, এটা তো আমার 1 মোল না, এটা হচ্ছে তাদের অনুপাতিক বিক্রিয়া। তারা আসলে কতটুকু আছে তার জন্য হিসাব করেন। তাহলে আমরা সত্যিকার কথাটা বলবো, 2 মোল এসসিএল বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। 1 মোল এসসিএল করে হাফ মোলের সাথে। আমার কতটুকু আছে এসসিএল, এসসিএল এর আমরা যদি এসসিএল এর মোল সংখ্যা বের করলাম কত, 1 × 10⁻³। তাহলে আমরা সম্পূর্ণ এসসিএল দিয়ে দিলাম। গত ক্লাসে বলেছিলাম একটা বিক্রিয়ক সম্পূর্ণ হিসাব করতে হবে, তাহলে এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। সম্পূর্ণটার জন্য হিসাব করছি, সম্পূর্ণ এসসিএলকে শেষ করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগে সেটা আমরা হিসাব করছি। তাহলে 2 মোল বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া থেকে পেলাম। এবার আমাদের এসসিএল আছে কতটুকু, আমরা এসসিএল বাম পাশে যেটা লিখবো সেটাকে সম্পূর্ণ দিয়ে দিব, বাম পাশে যেটা লিখবো সেটাকে সম্পূর্ণ দিয়ে দিব। তাহলে এসসিএল আমার আছে 1 × 10⁻³ মোল। সম্পূর্ণ অ্যাসিডকে শেষ করার জন্য আমরা দেখলাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে 5 × 10⁻⁴ মোল সোডিয়াম কার্বনেট। তাহলে সম্পূর্ণ অ্যাসিডকে শেষ করার জন্য আমার প্রয়োজন হচ্ছে সোডিয়াম কার্বনেট কতটুকু, 5 × 10⁻⁴। এখন দেখা যাক, তাহলে সম্পূর্ণ এসসিএল শেষ হওয়ার পরও দেখো তো, আমার সম্পূর্ণ এসসিএলকে শেষ করার জন্য যে পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন, আমরা যখন সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করলাম পেজ 2-তে, দেখতে পাচ্ছি আমাদের আছে 0.05 মোল। বেশি আছে, কি আছে, যতটুকু লাগবে তার চেয়ে বেশি আছে।
তো সম্পূর্ণ অ্যাসিড শেষ করার জন্য যতটুকু লাগবে, সম্পূর্ণ অ্যাসিড শেষ করার জন্য যতটুকু লাগবে আমার তার চেয়েও কী আছে, বেশি আছে। তাহলে আমরা বলবো সম্পূর্ণ HCl শেষ করার পরও NO2CO3 অবশিষ্ট আছে। তাহলে NO2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। এখন মূল জায়গায় আসলাম। স্যার NO2CO3 অবশিষ্ট আছে, তাহলে NO2CO3 তো একটা লবণ, NO2CO3 একটা লবণ, এটা তো অ্যাসিডও না ক্ষারীয় না। কিন্তু মনে রাখতে হবে এটা NO2CO3 এর দ্রবণ। আমরা যে বিকারটা দিল আমাদেরকে, এই বিকারটা দিল মানে কি, এটা হচ্ছে NO2CO3 এর দ্রবণ দিল। তাহলে NO2CO3 যদিও বা লবণ হয়, আমরা জানি লবণ 3 প্রকারের হতে পারে, প্রশম লবণ, অম্লীয় লবণ, ক্ষারীয় লবণ। তো এখানে আমরা পরের পেজে, বেসিক পেজে দেখব। এই পেজে আপাতত বলবো NO2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। কেন ক্ষারীয় আমরা একটু পরে দেখছি। NO2CO3 অবশিষ্ট আছে, হ্যাঁ সেটা লবণ, কিন্তু আমরা তো সেটার দ্রবণ নিয়ে কাজ করছি। তো আমরা বলবো NO2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি কেমন, ক্ষারীয়। তাহলে যেহেতু জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয়, তাহলে এবং এখানে সম্পূর্ণ অ্যাসিড শেষ করার পরে এটাই অবশিষ্ট আছে, যেটা অবশিষ্ট আছে সেটা যেহেতু জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয়, তাই আমরা বলতে পারি মিশ্রণে NO2CO3 অবশিষ্ট আছে বলে, এবং সেই জিনিসটা যেটা অবশিষ্ট আছে সেটা ক্ষারীয় বলে মিশ্রণটি হবে কি প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির। আর ক্ষারীয় প্রকৃতির মানে কি, এটা লাল লিটমাসকে নীল করে, এভাবেও আসতে পারে। বিকার দুটিকে মিশ্রিত করলে মিশ্রণটি কোন লিটমাসের বর্ণ পরিবর্তন করবে। তাহলে মিশ্রণটা যেহেতু ক্ষারীয়, আমরা বলবো এটি লাল লিটমাসকে নীল করে। যদি বলে এটা pH এর ধরন কেমন হবে, তাহলে আমরা বলবো pH এর মান 7 এর চেয়েও বড় হবে, কারণ আমরা জানি ক্ষারের pH গ্রেটার দেন 7, 7 চেয়েও বড়। এর মাধ্যমে আমরা এখানে 1 নাম্বার জিনিসটা, 1 নাম্বার প্রশ্নের আনসার শেষ করলাম। যে মিশ্রণটির বিকার 1 এবং 2, আমরা দেখলাম বিকার 1 এবং 2 যদি আমরা মিশ্রিত করি, তাহলে মিশ্রণটার মধ্যে সম্পূর্ণ অ্যাসিড শেষ হওয়ার পরেও সোডিয়াম কার্বনেট অবশ্য থাকবে। যেহেতু সম্পূর্ণ অ্যাসিড শেষ করার জন্য যতটুকু সোডিয়াম কার্বনেট প্রয়োজন আমার বিকারের মধ্যে তার চেয়েও বেশি আছে, ফলে এটা অবশিষ্ট থাকবে। আর এটা অবশিষ্ট থাকবে বলে এটা যেহেতু এর জলীয় দ্রবণ যেহেতু ক্ষারীয় প্রকৃতির, তাহলে মিশ্রণটিও কী হবে, ক্ষারীয় হবে। যেহেতু সম্পূর্ণ অ্যাসিড কী হয়ে গেল, শেষ হয়ে গেল, অবশিষ্ট আছে কে, NO2CO3, ফলে NO2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় বলে মিশ্রণটি কেমন হবে, ক্ষারীয় হবে। ফলে এটি লাল লিটমাসকে নীল করবে, যেটা ক্ষারের বৈশিষ্ট্য, এবং এটার pH হবে গ্রেটার দেন 7। এবার স্যার এখানে NO2CO3 এর তো আমরা জানি লবণ, লবণের জলীয় দ্রবণ ক্ষারীয় হলো কীভাবে, এই প্রশ্নটার আনসার দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি বেসিক পেজে। এখানে আমরা লবণের প্রকৃতি, জলীয় দ্রবণ নট লবণের প্রকৃতি, লবণকে পানিতে অর্থাৎ জলে দিলে কেমন হয়। দেখো মনে রাখবে, আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। যখন অ্যাসিডও তীব্র, ক্ষারও তীব্র, তখন যে লবণটা তৈরি হয় সেটা হচ্ছে প্রশম বা নিরপেক্ষ, যার pH কত, যার pH = 7। অর্থাৎ দুটোই যখন তীব্র হয়, একটা লবণের উৎপত্তি যদি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার থেকে হয়, তখন সেই লবণটাকে পানিতে দিলে, আবার বলছি, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার থেকে যে লবণ তৈরি হয়, সেই লবণের জলীয় দ্রবণের প্রকৃতিটা কেমন হয়, প্রশম বা নিরপেক্ষ। এবার তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার না হয়ে যদি যে কোনো একটা মৃদু হয়ে যায়, যেমন আমরা যদি ক্ষারটাকে মৃদু করে ফেলি, যেমন ধরো এখানে তীব্র অ্যাসিড তীব্র আছে, কিন্তু ক্ষার আমরা চেঞ্জ করে নিলাম মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে যে লবণটা তৈরি হবে সেই লবণটা কেমন হবে, অবশ্যই অম্লীয় হবে। মনে রাখতে হবে অম্ল এবং ক্ষারের মধ্যে যেটা তীব্র, দুটোই তীব্র হলে লবণটা হয় প্রশম, অম্লীয়ও না ক্ষারীয়ও না, নিরপেক্ষ। কিন্তু অ্যাসিড এবং ক্ষার যেখান থেকে লবণ তৈরি হয়, তার মধ্যে যদি একটা মৃদু হয়ে যায় আর একটা তীব্র হয়, তখন লবণটা হবে যেটা তীব্র তার মতো। তো তীব্র অম্ল আর মৃদু ক্ষার হলে লবণটা হবে অম্লীয়। যেমন ধরো তীব্র অম্ল HCl এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হওয়া অ্যামোনিয়াম ক্লোরাইড কেমন লবণ, অম্লীয় লবণ, এখানে SO4 হবে। তীব্র অ্যাসিড H2SO4 এবং মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হলো অ্যামোনিয়াম সালফেট, আমি এখানে লিখছি আবার অ্যামোনিয়াম সালফেট, এটাও কেমন লবণ, অম্লীয় লবণ, যেহেতু সেটা তীব্র অম্ল এবং মৃদু ক্ষার থেকে আসছে। এবার আমরা যদি অম্লটা মৃদু নিই, ক্ষারটা তীব্র নিই, যেটা আমাদের এখানে প্রশ্নের বিষয়, লবণটা হবে ওই যেটা তীব্র তার মতো,
তাহলে এখানে যেহেতু ক্ষার তীব্র, তাহলে লবণটা হবে ক্ষারীয়। যেমন ধরো আমরা জানি কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তাহলে যে লবণটা হলো সোডিয়াম কার্বনেট সেটা অবশ্যই কী হবে, ক্ষারীয় হবে। তাহলে যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থেকে আসে তাহলে লবণটা হবে নিরপেক্ষ। যে কোনো একটা মৃদু হয়ে গেলে আর একটা তীব্র হলে যেটা তীব্র লবণটা হয় সে প্রকৃতির, যদি অম্ল তীব্র হয় অম্লীয় প্রকৃতির, যদি ক্ষার তীব্র হয় ক্ষারীয় প্রকৃতির। তো আমার সোডিয়াম কার্বনেট লবণটি আসলো কোত্থেকে, মৃদু অম্ল এবং তীব্র ক্ষার থেকে, তাই আমার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, ক্ষারীয় হবে। দ্যাট মিন্স পিএইচ 7-এর চেয়েও বড় হবে। আশা করি আমরা ব্যাপারটা বুঝলাম। তো আমরা এখন চলে যাব 2 নম্বর প্রশ্নে। যে 2 নম্বর প্রশ্ন যেটা ছিল আমাদের, প্রশ্ন 2 ছিল কি, প্রশ্ন 2 ছিল মিশ্রণে অবশিষ্ট, হ্যাঁ আমরা জানলাম এখানে কি অবশিষ্ট আছে, Na2CO3 অবশিষ্ট আছে। পেজ 1-এ গেলাম, Na2CO3 অবশিষ্ট আছে, ফলে এটা কেমন হবে প্রকৃতিটা, তোমার ক্ষারীয়। ক্ষারীয়। এখন কতটুকু অবশিষ্ট আছে তার ঘনমাত্রা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে 2। তাহলে আমরা এখন প্রশ্ন আনসার দিব 2 নং কোশ্চেনের। রোমান 2, মিশ্রণে অবশিষ্ট Na2CO3 এর ঘনমাত্রা নির্ণয়। তো আমরা মিশ্রণে যদি অবশিষ্ট, অর্থাৎ বিকার 1-এ কিছু সোডিয়াম কার্বনেট ছিল, বিকার 2-তে কিছু HCl ছিল, তারা বিক্রিয়া করার ফলে কিছু তো খরচ হয়ে গেল, কিছু বিক্রিয়াত অংশগ্রহণ করলো। তাহলে আমার ছিল এতটুকু, এটা ছিল, আর এটা বিক্রিয়া অংশগ্রহণ করলো, বিক্রিয়া করলো, তাহলে কতটুকু ছিল আর কতটুকু বিক্রিয়া করলো বাদ দিলেই আমরা কি পাই, অবশিষ্টটা পেয়ে যাই। তাহলে কতটুকু অবশিষ্ট থাকে, 0.0495 মোল অবশিষ্ট থাকে। এটা আমাদের ছিল আর এটা বিক্রিয়া অংশগ্রহণ করলো, তাহলে বাকিটাই তো মিশ্রণে আছে। এখন আমরা জানি ঘনমাত্রা সমান ঘনমাত্রা = N/V। তো আমাদের যেহেতু এখন আয়তন লাগবে, মোল সংখ্যা পেলাম, অবশিষ্ট, আমরা যেহেতু অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বের করছি, অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করলাম, আয়তন দিয়ে ভাগ করতে হবে। এখন আয়তন কি, মিশ্রণের আয়তন, বিকার 1 ছিল 250 ml আর বিকার 2 ছিল 10 ml, তাহলে কত হলো 260 ml। এটাকে আমরা লিটারে নিয়ে গেলাম। তাহলে মিশ্রণে অবশিষ্ট Na2CO3 ঘনমাত্রা কী বোঝাবো, N/V। তাহলে মোল সংখ্যা কত অবশিষ্ট, Na2CO3 এর মোল সংখ্যা হচ্ছে 0.0495 আর তাকে আয়তন দিয়ে ভাগ করলাম, আসলো 0.1904 মোল পার লিটার, দ্যাট মিন্স মোলার। তাহলে আমরা কী বলতে পারি, আমরা বলতে পারি মিশ্রণে অবশিষ্ট Na2CO3 এর ঘনমাত্রা 0.1904 মোল পার লিটার, দ্যাট মিন্স মোলার। তাহলে আমরা কি করলাম, কতটুকু আমার ছিল সেটা আমরা বের করলাম, কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করলো সেটাও আমরা জানলাম, বিয়োগ করলে আমরা অবশিষ্টটা পাই, সেটাকে আয়তন দিয়ে ভাগ করে আমরা মিশ্রণে অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বের করলাম। এর মাধ্যমে আমরা 2 নং প্রশ্নের আনসার দিলাম। তাহলে 2 নং প্রশ্নের আনসার কী হবে, মিশ্রণে অবশিষ্ট পদার্থের ঘনমাত্রা কত, 0.1904 মোলার। এবার আমার বলল মিশ্রণটির পিওএইচ নির্ণয় করো। পিওএইচ না বলে সরাসরি পিএইচও বলতে পারে। মিশ্রণটির পিওএইচ এবং পিএইচ নির্ণয় করো। তাহলে আমরা চলে যাব, ঘনমাত্রা নির্ণয় করলাম। দেখো এবার আমরা যেটা মূল জায়গায় আসি, এই যে এখান থেকেও তুমি বুঝতে পারবা সোডিয়াম কার্বনেট কেন ক্ষারীয়। তো সোডিয়াম কার্বনেট আমরা বললাম তীব্র ক্ষার এবং মৃদু অম্ল থেকে আসলো। সোডিয়াম কার্বনেটকে যদি আমরা পানিতে দিই তাহলে কী তৈরি হয়, NaOH আর কার্বনিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেটকে পানিতে দিলে NaOH এবং কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সেটা কি ক্ষার, তীব্র ক্ষার। আর এটা কি অম্ল, এটা মৃদু অম্ল। তাই কোনটা প্রাধান্য পাচ্ছে, আমার তীব্র যেটা সেটা। যেহেতু ক্ষারটা তীব্র তাহলে এটার জলীয় দ্রবণের প্রকৃতি কেমন বলতে হবে, ক্ষারীয় বলতে হবে, এর জন্য ক্ষারীয় বলেছিলাম। তাহলে দেখতে পাচ্ছি 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে 2 মোল NaOH তৈরি হয়। কিন্তু আমার তো অবশিষ্ট তো আর কি নেই, 1 মোল নেই, আমার আছে কতটুকু, আমার Na2CO3 এর ঘনমাত্রা কত, আমার Na2CO3 ঘনমাত্রা কত, 0.1904 মোলার। তাহলে 1 মোল থেকে যদি 2 মোল NaOH হয়, 1 মোল Na2CO3 থেকে যদি 2 মোল NaOH হয়, 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তাহলে 0.1904 মোল পার লিটার থেকে কত আসবে, 2 গুণ। তাহলে কতটুকু আসলো, দ্বিগুণ হবে। যেহেতু এটা 1 মোল থেকে এটা 2 মোল হয়, ফলে এটা যত মোলার এটা তার ডাবল হবে। কত আসলো, 0.3808 মোল পার লিটার অথবা মোলার। তাহলে আমরা মিশ্রণে NaOH এর ঘনমাত্রাটা বের করলাম,
মিশ্রণে NaOH ঘনমাত্রা কত পেলাম 0.3808 মোলার। এখন আমাদের দেখো আবার NaOHটা ভেঙে কি হয়, NaOH ভেঙে Na+ এবং OH- হয়। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এটা 1 মোল থেকে এটা 1 মোল, তাহলে আমরা বলবো এটার ঘনমাত্রা যত এটা ঘনমাত্রাও তত হবে। তাহলে NaOH এর ঘনমাত্রা যত OH- এর ঘনমাত্রা তত। তাহলে আমরা এখন প্রথমে কি বের করব POH, যেহেতু আমাদের হাতে কি আছে OH আয়নের ঘনমাত্রা আছে। এখন দেখো তাহলে আমরা জানি POH - log of হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলা হয় POH বলা হয়। তাহলে আমরা POH বের করার জন্য মানটা বসালাম, মানটা বসালে POH এর মান আসে কত 0.4193। তোমাকে POH বের করতে না বলে সরাসরি পিএইচ বের করতে বলতে পারে, কিন্তু ক্ষারীয় দ্রবণের তো সরাসরি পিএইচে যেতে পারবো না, আমাকে ক্ষারীয় দ্রবণের প্রথমে আমি POH বের করব, তারপর আমরা পিএইচ বের করব। তাহলে দ্রবণটা ক্ষারীয়, তারপরে পিএইচ বের করতে বললো মানে তুমি প্রথমে POH বের করবা, তারপর সেখান থেকে পিএইচে যাবা। তাহলে এরপরেরটা আমরা আশা করি ইজিলি পারবো, যে আবার PH প্লাস আমরা জানি ফার্স্ট ইয়ার থেকে PH প্লাস POH সমান 14। তাহলে PH কত হয়, তাহলে 14 - POH আমরা যদি মানটা বসাই তাহলে 14 থেকে বিয়োগ করলে PH এর মানটা আসে কত 13.5807। আর আমরা জানি ক্ষারীয় দ্রবণের PH এর মান কত হয় 7-এর চেয়েও বড়, আশা করি আসলো 7-এর চেয়েও বড়। তাহলে মিশ্রণটির PH কত হবে 13.5807, অর্থাৎ 13-এর চেয়েও বেশি অথবা 7-এর চেয়েও বেশি। তাহলে এখানে যেটা বোঝার বিষয় এতক্ষণ যাবত যেটা বললাম সেটা হচ্ছে কি, এখানে দেখো আমরা অম্ল এবং ক্ষার মিশ্রিত করছি। এই চ্যাপ্টারের নাম কেন পরিমাণগত রসায়ন, আমরা অম্ল এবং এই চ্যাপ্টারটির নাম কেন পরিমাণগত রসায়ন দিল, পরিমাণটা এখানে ফ্যাক্ট কেন, আমরা অম্ল আর ক্ষার যোগ, তাহলে এই চ্যাপ্টারটির নাম পরিমাণগত রসায়ন দেওয়ার কারণ এটাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তাহলে লবণটা তো প্রশমন বিক্রিয়া হয়ে গেছে, pH 7 হওয়ার কথা, কিন্তু না, এখানে পরিমাণটাও একটা ফ্যাক্ট। সেজন্য ওই চ্যাপ্টারের নাম করার সময় দেওয়া হলো পরিমাণগত রসায়ন। শুধু অম্ল এবং ক্ষার যোগ করে দিলাম pH 7 হবে, নিরপেক্ষ লবণ তৈরি হবে, তা কিন্তু না, পরিমাণটা এখানে মুখ্য বিষয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই প্রশ্নেরও আনসার দিলাম, আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। তাহলে আনসার আসলো কত, POH আসলো, তাহলে আমাদের এখানে PH আসলো এটা এবং POH আসলো এটা, 14 থেকে বিয়োগ করলে PH আসলো এটা। আমরা 1, 2, 3টি প্রশ্নের আনসার দিলাম। এই প্রশ্নগুলো 3 হতে 4 নম্বরের জন্য আসতে পারে। তাহলে আমরা ম্যাথটি শেষ করলাম 7 নম্বর পেজে। এখন গত ক্লাসের মতোই যদি আমরা এই ম্যাথটি বিকল্প নিয়মে করতাম, অর্থাৎ বিকল্প নিয়ম বলতে কোনটা বোঝাচ্ছি, আমরা যখন সত্যিকারে কি পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা যখন বের করতে গেলাম, HCl এবং বিকার 2 এবং 1-এর দ্রবগুলো বিক্রিয়া করে কিভাবে 2 মোল HCl 1 মোল সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে। আমরা লিখলাম 2 মোল, তাহলে আমরা এখানে লিখলাম 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তো আমরা এটা করে প্রসেস অনুযায়ী সবগুলো প্রশ্নের আনসার দিলাম। এখন তোমাদের প্রশ্ন হয় আমরা যদি কেউ উল্টা লিখতাম তাহলে কি হতো, তাহলে যদি এভাবে লিখি বিকল্প নিয়ম, গত ক্লাসের মতো বলছি, 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে। তাহলে আমার সোডিয়াম কার্বনেট ছিল কতটুকু 0. ওই যে বললাম বাম পাশে যা তা সম্পূর্ণ দিতে হবে, বাম পাশে যা দিবা তা সম্পূর্ণ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ NO2CO3 শেষ করতে অ্যাসিড লাগে কতটুকু 0.01 মোলার, কিন্তু আমার অ্যাসিড আছে কতটুকু 1 × 10⁻³ 3 মোল। তাহলে সম্পূর্ণ NO2CO3 শেষ করার জন্য যে পরিমাণ অ্যাসিড প্রয়োজন তা যেহেতু দেখো HCl প্রয়োজনের তুলনায় কম দেওয়া আছে, অর্থাৎ সম্পূর্ণ সোডিয়াম কার্বনেট শেষ করার জন্য HCl যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু HCl দেওয়া নেই। তো দেওয়া না থাকার কারণে গিয়ে সম্পূর্ণ HCl শেষ হয়ে যাবে, কিন্তু NO2CO3 শেষ হবে না, কারণ সম্পূর্ণ NO2CO3 শেষ করার জন্য যতটুকু HCl প্রয়োজন ততটুকু HCl নাই, তাহলে HCl আগে শেষ হয়ে যাবে। তাহলে HCl যদি শেষ হয়ে যায় তাহলে মিশ্রণে বাকি থাকবে কে সোডিয়াম কার্বনেট, আর সোডিয়াম কার্বনেট বাকি থাকবে বলে মিশ্রণটি হবে ক্ষারীয়। আমরা 1 নং প্রশ্নের আনসার দিতে পারলাম, যেহেতু সোডিয়াম কার্বনেট কি আছে অবশিষ্ট আছে। এখন কতটুকু সোডিয়াম কার্বনেট বিক্রিয়া অংশগ্রহণ করলো সেটা কি এখান থেকে বোঝা যাচ্ছে না,
কতটুকু সোডিয়াম কার্বনেট, হ্যাঁ সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে সেটা বুঝতে পারলাম, কারণ সোডিয়াম কার্বনেট শেষ করার জন্য যতটুকু HCl প্রয়োজন ততটুকু আমার কাছে নেই বা উদ্দীপকে দেওয়া নেই, সেজন্য সোডিয়াম কার্বনেট কী থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু কতটুকু অবশ্য থাকবে সেটা জানার জন্য তো অবশ্যই আমার জানতে হবে কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করলো। এভাবে লিখলে তো আসলে জানা যাচ্ছে না যে কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করলো। ফলে যেহেতু কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করলো সেটা আমি জানি না, অবশিষ্ট আছে ওইটা জানি, কিন্তু কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করলো তো তা যেহেতু জানি না, আমরা অবশিষ্ট পদার্থটির ঘনমাত্রা এইভাবে লিখলে বের করা সম্ভব হবে না। আর যেহেতু ঘনমাত্রা নির্ণয় সম্ভব হবে না, ফলে আমাদের পিএইচ নির্ণয়ও সম্ভব হবে না। তাহলে এখন তোমাদের মনের প্রশ্ন হয়, স্যার আমরা কীভাবে লিখলে বুঝতে পারবো, ম্যাথটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারবো? গত ক্লাসে বলেছিলাম আমি একটা কৌশল বলবো যেটা 90% কেসে হয়। দেখো, এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমরা কীভাবে লিখলে বুঝতে পারবো ম্যাথে কোনো প্রবলেম হবে না, আমরা ঘনমাত্রা অবশিষ্ট পদার্থটির ঘনমাত্রা পর্যন্ত যেতে পারবো, পিএইচ পর্যন্ত করতে পারবো? আমি বলেছিলাম গত ক্লাসে, এটা যেমন ছাত্র হিসেবে তুমি যেমন জানো না, শিক্ষক হিসেবে আমিও জানি না, দুজনকেই করে দেখতে হবে, তবে বেশি আহামরি বিষয় না। তারপরও তোমাদের বলেছিলাম যে আজকে ক্লাসে বলবো একটা ছোটোখাটো টেকনিক যেটা 90% কেজে কাজ করে, তবে সবসময় যে কাজ করবে তা কিন্তু না। দেখো, তুমি সত্যিকারে দেখতে পাচ্ছ তারা 2 মোল HCl 1 মোলের সাথে বিক্রিয়া করে, কিন্তু তোমার HCl কতটুকু দেওয়া আছে 1 × 10⁻³ মোল, আর তোমার Na2CO3 কতটুকু দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট দেওয়া আছে 0.05 মোল। তোমাকে উদ্দীপকে যে দুটো জিনিসের মোল সংখ্যা দেওয়া আছে তার মধ্যে যেটা কম দেওয়া আছে, তাহলে কী কম দেওয়া আছে, HCl, তাহলে ওর কথাটা আগে লিখো। তাহলে HCl কম দেওয়া আছে, তাহলে ওরটা আগে লিখবো। তাহলে ওর সত্য কোনটা, এটা উপরটা হচ্ছে সত্য লাইন, তাহলে 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, তাহলে 1 মোল করে কত সাথে, আর এটা করে কত সাথে। এভাবে লিখলে, অর্থাৎ উদ্দীপক মতে যেটা ছোট দেওয়া আছে, উদ্দীপক অনুসারে যেটা কম দেওয়া আছে সেটাকে যদি বাম পাশে লিখি, তাহলে ডান পাশে যেটা থাকে সেটা অবশিষ্ট হওয়ার সম্ভাবনা 90% কেজে হয়। যে বাম পাশে তোমার উদ্দীপকে যেটা কম দেওয়া আছে সেটার কথাটা যদি তুমি বাম পাশে লিখো, তাহলে ডান পাশে যেটা থাকে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অবশিষ্ট বিক্রিয়ক হয় 90% কেজে। তো এখন দেখো, তাহলে বাম পাশেরটা তুমি কম যেটা সেটা লিখলা, ওটাকে সম্পূর্ণ শেষ করে দিলা, ফলে ওটাকে সম্পূর্ণ শেষ করতে এটা কি পরিমাণ লাগলো তুমি জানো, আর এক্ষেত্রে এটা অবশিষ্ট থাকার সম্ভাবনা বেশি থাকে। তো যেহেতু তুমি কি পরিমাণ, ডান পাশে যদি, একটা কথা মনে রাখো, যেটা অবশিষ্ট আছে সেটা যদি ডান পাশে থাকে, তুমি লজিক্যালি তো আনসার দিবা, ডান পাশে যেটা থাকে সেটা যদি তোমার কি থাকে, অবশিষ্ট থাকে, তাহলে তুমি অবশিষ্টটার পরিমাণ ইজিলি বের করতে পারবা, কারণ যেটা অবশিষ্ট আছে সেটা কী পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করলো সেটা তুমি জানতে পারতেছো। তো যেটা কম দেওয়া আছে সেটা বাম পাশে লিখলেই ডান পাশেরটা অবশিষ্ট থাকে, আর ডান পাশেরটা কতটুকু অংশগ্রহণ করলো সেটা আমি জানি, কতটুকু ছিল সেটা তো আগেও জানতাম, বিয়োগ করলে কী পরিমাণ অবশিষ্ট থাকে সেটা আমরা বের করতে পারি। তো এত কথা না বুঝলে তুমি জাস্ট রাফে দুইটাই করে দেখতে হবে, একটা দিয়ে হবে আরেকটা দিয়ে হবে না। তো সেটা তো আমরা এত কোডিং করে মনে রাখার দরকার নেই, 3 লাইনেই বুঝতে পারছি। আমাকে হয়তো ভাগ্য ভালো থাকলে এই 3 লাইনে আমরা বুঝে যাব, না হলে 2বার করতে হবে আর কি, ঠিক আছে? আর যদি টেকনিক চাও তাহলে বলবো, অধিকাংশ ক্ষেত্রে উদ্দীপকের যেটা কম দেওয়া আছে সেটাকে বাম পাশে লিখলেই অবশিষ্টটা ডান পাশে থাকে, এবং সেটা বিক্রিয়ায় কতটুকু অংশগ্রহণ করলো সেটা পাওয়া যায়, ফলে অবশিষ্ট পথে পরিমাণও পাওয়া যায়। তো আমরা যদি এখন সংক্ষেপে একটু রিপিট করি, আমাদেরকে দুটো দ্রবণ দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট এবং HCl এর দ্রবণ দেওয়া আছে। বলল 1 এবং 2 মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, অবশিষ্ট পদার্থটি ঘনমাত্রা কত হবে, মিশ্রণটির পিএইচ এবং পিওএইচ নির্ণয় করতে বলল। তো আমরা কি করলাম, দুটো পাত্রের দ্রবের মোল সংখ্যা বের করলাম। আমার সোডিয়াম কার্বনের মোল সংখ্যা আসলো 0.05 মোল, আর এরপরে পেজে গিয়ে আমরা HCl এর মোল সংখ্যা বের করলাম 1 × 10⁻³ মোল। এবার তারা তো কীভাবে বিক্রিয়া করে সেটা দেখি। তারা 2 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ এটা সত্য, তবে অধিকতর সত্য হচ্ছে তারা 1:2-তে বিক্রিয়া করে। তো এরপর আমরা যেটা উদ্দীপকে যেটা কম দেওয়া আছে সে টেকনিক্যালি সেটাকেই বাম পাশে লিখলাম, সেটাকেই সম্পূর্ণ দিয়ে দিব। সেক্ষেত্রে কতটুকু আমার এই Na2CO3 লাগবে সেটা বের করলাম। তো যেহেতু দেখতে পাচ্ছি হিসাব করে যতটুকু লাগবে তার চেয়েও আমার উদ্দীপকে কী আছে, বেশি আছে, ফলে এটা অবশিষ্ট থাকবে। তো কতটুকু ছিল সেটা আমরা জানি, কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করলো সেটাও জানলাম, অর্থাৎ দ্যাট মিনস ডান পাশে অবশ্যটা আসলে তুমি ম্যাথ করতে আর কোনো অসুবিধা হবে না, কারণ তুমি সেক্ষেত্রে কতটুকু আছে সেটা তো জানোই, আর কতটুকু অংশগ্রহণ করলো সেটাও জানো, বিয়োগ করলে অবশিষ্ট পথে পরিমাণটা বের করতে পারবে। তাহলে এখানে যেহেতু Na2CO3 অবশিষ্ট আছে, তাহলে মিশ্রণটার প্রকৃতি হবে ক্ষারীয়, যেহেতু Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির, পিএইচ হবে > 7।
এখানে বললাম দুটো যদি তীব্র হয় লবণটা হবে পশম লবণ, একটা যেটা যদি একটা মৃদু হয় আর একটা তীব্র হয়, তীব্র অম্ল হলে লবণটা হবে অম্লীয় বা অম্লীয়, আর মৃদু তীব্র ক্ষার হলে লবণটা হবে ক্ষারীয়, আর দুইটাই তীব্র হলে লবণটা হবে প্রশম বা নিরপেক্ষ। তাহলে মিশ্রণে NO2CO3 অবস্থা আছে, কী পরিমাণ অবস্থা আছে সেটা বের করলাম, মিশ্রণে আয়তন দিয়ে ভাগ করলে অবশিষ্ট NO2CO3 এর ঘনমাত্রা বের করলাম, আর ঘনমাত্রা থেকে NO2CO3 ঘনমাত্রা থেকে NaOH এর ঘনমাত্রা বের করলাম, আর NaOH এর ঘনমাত্রা থেকে OH আয়নের ঘনমাত্রা বের করার মাধ্যমে আমরা POH বের করলাম। POH থেকে 14 থেকে POH বিয়োগ করলেই PS আমরা পাচ্ছি। বিকল্প নিয়মও করা যাবে, তবে সেক্ষেত্রে কোশ্চেন 1-এর আনসার দেওয়া যাবে, যেহেতু কোশ্চেন 1টা হচ্ছে লজিক্যালি আনসার, কিন্তু কী পরিমাণ কতটুকু অবস্থা আছে সেটা আমরা পাবো না, যেহেতু ডান পাশে যেটা অবস্থা আছে সেটা যেহেতু ডান পাশে নাই, তাহলে এখানে কী পরিমাণ অবস্থা আছে সেটা আমরা বের করতে পারবো না। তো আশা করি সবাই প্রশ্নটা বুঝছি। যদি তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই উত্তর দিব। তাহলে সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।